দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, সবাই পুরুষ, শনাক্ত আরও ৯৩০, সুস্থ ২৩৫। ঢাকা মেডিকেলে করোনা পরীক্ষায় প্লাজমা থেরাপি শুরু। দৈনিক ১০,০০০-এর বেশি করোনা পরীক্ষার ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এ সপ্তাহে ঢাকায় যুক্ত হচ্ছে আরও ৪,০০০ আইসোলেশন শয্যা। করোনায় নগদ ২,৫০০ টাকার সরকারি সহায়তার তালিকায় একই মোবাইল নম্বর একাধিকবার থাকায় ৮ লাখ নম্বর বাতিল। পুনরায় হচ্ছে তালিকা, জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। ধান কাটায় শ্রমিক পাঠানোর মতো মৌসুমি ফল ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার প্রস্তুতি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মও। প্রান্তিক কৃষকের সঙ্গে কৃষিমন্ত্রীর বৈঠক। এবং করোনার ছুটিতে পরিচ্ছন্নতা কাজে শিথিলতায় বেড়েছে মশার উৎপাত। ঢাকা উত্তরে চিরুনি অভিযান শুরু, দক্ষিণে দায়িত্ব নিয়ে তাপস বললেন নতুন করে শুরু হবে কাজ। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছি আমি সাবিত সারোয়ার। দেশে করোনায় একদিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেলেন ৩১৪ জন। ৪১টির মধ্যে ৩৩টি ল্যাবে ৬,৭৮২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৯৩০। এছাড়া সুস্থ হয়েছে ২৩৫ জন। মৃতদের সবাই পুরুষ, এর মধ্যে ১২ জন ঢাকা বিভাগের। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। দেশে প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের মিছিল দীর্ঘ হচ্ছে, সাথে বাড়ছে মৃত্যুর মিছিলও। বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্তের ৭০তম দিনে এসে ৬,৭৮২ জনের নমুনা পরীক্ষায় ৯৩০ জনের দেহে কোভিড-১৯-এর অস্তিত্ব পাওয়া গেছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, এদিন দেশে ৪১ ল্যাবের মধ্যে ৩৩টির পরীক্ষা পাওয়া যায়। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১২ জনই ঢাকার। আজকে আমরা কয়েকটি ল্যাবের রেজাল্ট পাইনি। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ১৬ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩১৪ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৩৫ জন এবং এ পর্যন্ত ৪,১১৭ জন। আমরা মৃত্যু বিশ্লেষণের দিকে একটু তাকাতে চাই। যে ১৬ জন মৃত্যুবরণ করেছেন তার মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং রংপুর বিভাগে ২ জন। বুলেটিনে বলা হয়, যেহেতু মৃত্যুর ক্ষেত্রে বয়স্ক ব্যক্তিদের ঝুঁকি বেশি, তাই তাদের প্রতি রাখতে হবে বিশেষ নজর। অসংক্রামক ব্যাধি যাদের আছে, যেমন উচ্চ রক্তচাপ, ক্যান্সার, কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা, ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ যাদের আছে, তারা অনেক বেশি ঝুঁকিতে থাকেন। কাজে তারা যেন জনসমাবেশ, জনসমাগম এগুলো এড়িয়ে চলেন। সবাই যেন ধূমপান থেকে বিরত থাকেন, কারণ ধূমপান একটি অতিরিক্ত ঝুঁকি তৈরি করে। গত ২৪ ঘন্টায় ৩৪৯ জন আইসোলেশনে আছেন। এ নিয়ে মোট আইসোলেশনে আছেন ৩,০৪৬ জন। বেশি তরল খাবার খাই, পানি বেশি পান করি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের বিশ্লেষণ করবেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। দেশে করোনা সংক্রমণের ১০ম সপ্তাহের শেষ দিন পার করছে বাংলাদেশ। শুরুতে গত ২৪ ঘন্টার যে সবশেষ চিত্র এবং যে বাংলাদেশের সার্বিক চিত্র, সেটির দিকে আসলে বিশ্লেষণে যাব। মোট পরীক্ষা করা হয়েছে ২৪ ঘন্টায় ৬,৭৮২ জনের, যেটি আগের দিনের তুলনায় কমেছে ১৮০০টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১,৬৭,২৯৪ জনের। ৬,৭৮২ জনের নমুনা পরীক্ষা করে মোট আক্রান্ত হয়েছে ৯৩০ জন। বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০,৯৯৫ জনে। গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ১৬ জন এবং মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৪। গত ২৪ ঘন্টায় মোট সুস্থ হয়েছেন ২৩৫ জন। সব মিলিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪,১১৭ জন। মার্চ মাস পুরোটা জুড়ে মোটামুটি একটি স্থিতিশীল পর্যায়ে থাকলেও এপ্রিল মাস থেকে তুলনামূলকভাবে আমরা যেটি দেখছি যে আক্রান্তের হার সেটি ঊর্ধ্বগতি, এবং মে মাসেও কিন্তু সেই ঊর্ধ্বগতি যে ধারা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যারা মারা গিয়েছেন যে ১৬ জন, তাদের সকলেই আসলে পুরুষ। গতকাল যেখানে মোট মৃত ছিল ১৫ জন, আজকে আসলে যে একজন বেড়ে দাঁড়িয়েছে ১৬ জন। সবচেয়ে বেশি মারা গিয়েছেন যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন। তারপরে অবস্থান ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন। বাংলাদেশে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৬৮% পুরুষ, ৩২% নারী, এবং সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২৬% আসলে যে এই বয়সের মধ্যে রয়েছেন। তো সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে সেখানে আসলে যে নমুনা পরীক্ষার একটি চিত্র আসলে দেখতে চাই। প্রতি ১০ লাখের মধ্যে সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে মালদ্বীপে ২১,৮৩৪ জনের। তারপরে অবস্থানে ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, এবং সপ্তম
সপ্তম অবস্থানে হলো যে বাংলাদেশ, প্রতি 10 লাখে 976 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং কেবলমাত্র আফগানিস্তানে বাংলাদেশের পরের অবস্থান। বাংলাদেশ যদিও প্রতি 10 লাখে সপ্তম অবস্থানে রয়েছে, কিন্তু মোট যে পরীক্ষা সে পরীক্ষার হিসেবে বাংলাদেশের অবস্থান তৃতীয়। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে আসলে যেটা বলা হয়েছে, মানুষকে আসলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং তার মাধ্যমে আসলে সম্ভব যে সংক্রমণের গতি রোধ করা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্লাজমা থেরাপি। শনিবার প্রথমবার করোনা রোগীদের জন্য প্লাজমা দিলেন কোভিড জয়ী 2 স্বেচ্ছাসেবী চিকিৎসক। এ থেরাপির সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষার পর নির্দিষ্ট মান উত্তীর্ণ হলেই অ্যান্টিবডি হিসেবে করোনা রোগীর দেহে প্রয়োগ করা হবে। ঘোর অমানিসায় মিলেছে আলোর দিশা। করোনা মহামারীতে দিশেহারা দেশে প্লাজমা থেরাপি কার্যক্রমের উদ্বোধন অনেকটাই স্বস্তির খবর। শনিবার বেলা 11টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দেশের ইতিহাসে প্রথম প্লাজমা সংগ্রহের কার্যক্রম। করোনা রোগীদের জন্য প্লাজমা দান করেন কোভিড-19 থেকে সেরে ওঠা 2 চিকিৎসক। অত্যাধুনিক অ্যাফেরেসিস মেশিনের মাধ্যমে শুধুমাত্র রক্তরস বা প্লাজমা সংগ্রহ করা হয় তাদের দেহ থেকে। আমার করোনা হয়েছিল, আমি কোভিড আক্রান্ত চিকিৎসক, এবং আমার এক ব্যাগ প্লাজমা দিয়ে যদি আরও 1-2জন মানুষ যদি উপকৃত হয়, ভালো হয়, এটা অবশ্যই আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এবং আমি মনে করি যে এটা আমাদের প্রত্যেকটা চিকিৎসক এবং যারা রোগী ছিলেন, ভালো হয়ে গিয়েছেন, সুস্থ হয়ে গিয়েছেন, তারা সবাই জীবনে একটিবারের মতো আরেকটি ভালো কাজ ওনারা করতে পারেন, যে না আরেকটা মানুষের জন্য প্লাজমা ডোনেট ওনারা করতে পারেন। এ বিভাগের প্রধান সহ স্বাস্থ্য অধিদপ্তর গঠিত 12 জনের একটি কমিটি থেরাপির পুরো বিষয়টি দেখভাল করছেন। তারা বলছেন, কোভিড জয়ী রোগীর দেহে অ্যান্টিবডি তৈরি হয় এমন ধারণা থেকেই প্লাজমা থেরাপির দিকে এগিয়েছেন অনেক দেশই। ঢাকা মেডিকেল কলেজের ইথিক্যাল রিভিউ কমিটি আমাদের এটিকে অনুমোদন দেয়। সেই কারণে আমরা আপাতত যে প্লাজমা কালেকশন করছি, সেই প্লাজমা দিয়ে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে কোভিড রোগীরা ভর্তি থাকবেন তাদের দেখে আমরা এটি সঞ্চালন করব। পরবর্তীতে বিএমআরসি থেকে অনুমোদন পাওয়া সাপেক্ষে আমরা ঢাকার অন্যান্য কোভিড ডেডিকেটেড হসপিটালে যেসব রোগী আছে তাদের শরীরে আমরা এটা ট্রান্সফিউজ করবো বলে আশা রাখি। সুনির্দিষ্ট কোনো চিকিৎসা করোনার নেই, তারপরেও বিভিন্ন দেশে বিভিন্ন রকম ট্রায়াল হচ্ছে, কোনটি দিয়ে সঠিকভাবে করা যাবে সে বিষয় নিয়ে নানা রকম বৈজ্ঞানিক প্রচেষ্টা অব্যাহত আছে। তারই একটি অংশ হিসাবে আজকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে, আমরা একজন করোনা আক্রান্ত রোগী যিনি আক্রান্ত হয়েছিলেন এবং উনি সুস্থ হয়েছেন, তার ব্লাড থেকে আজকে আমরা প্লাজমা সংগ্রহের জন্য আমরা কার্যক্রমটা উদ্বোধন করলাম। এদিকে এদিন থেকে শুরু হয় হাসপাতালটির মেডিসিন বিভাগে কোভিড সন্দেহভাজন ও অন্য শারীরিক জটিলতা সহ করোনা রোগীদের চিকিৎসা। ফলে এখন থেকে করোনা পজিটিভদের সব ধরনের সার্জারি হবে বার্ন ইউনিটের কোভিড হাসপাতালে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনায় নগদ 2,500 টাকার সরকারি সহায়তার তালিকায় একই মোবাইল নম্বর একাধিকবার দেয়ায় 8 লাখ নম্বর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। শিগগিরই নতুন তালিকা করার কথা জানিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী জানান, একই নম্বর একাধিকবার থাকলেও টাকা একবারের বেশি যাবে না। মহামারী করোনার খাদ্য সংকট মোকাবিলায় গেল মার্চের 24 তারিখ থেকে সরকার দেশব্যাপী ত্রাণ কার্যক্রম শুরু করে 50 লক্ষ মানুষকে আমরা সাহায্য দেব। প্রথমে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেও এ মাসের 14 তারিখ দেশে প্রথমবারের মতো 50 লাখ দরিদ্র পরিবারকে সরাসরি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 2500 টাকা করে অর্থ সহায়তা দেওয়া শুরু করে সরকার। নগদ অর্থ সহায়তা দেওয়ার শুরুর দিন থেকেই বিভিন্ন গণমাধ্যমে খবর বেরোতে থাকে একাধিক নামে ব্যবহার হচ্ছে একই মোবাইল নাম্বার। এতে যাদের জন্য অর্থ বরাদ্দ হয়েছে তারা তা পাবেন কিনা তা নিয়ে তৈরি হয় সংশয়। আর অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের জনপ্রতিনিধিদের দিকে। বিষয়টি দৃষ্টি এড়ায়নি সরকারেরও। ত্রাণ প্রতিমন্ত্রী জানান, একাধিকবার ব্যবহার হয়েছে এমন 8 লাখ নাম্বার ইতিমধ্যেই শনাক্ত হয়েছে। আমরা খবর নিয়েছি, আপনার শুধু একটাই না, প্রায় 50 লক্ষের মধ্যে 16% ডাটায় এই ধরনের সমস্যা আছে। সফটওয়্যারে একটা প্রভিশন আছে যে মোবাইল নাম্বার দিতে হবে। অনেক ক্ষেত্রে গরিবদের মোবাইল নাম্বার ছিল না, যার জন্য যারা তালিকাটা করছে তাদের নিজেদের নাম্বারটা দিচ্ছে। যখন ডিসবার্সমেন্ট দিতে গেছে তখন তো এক মোবাইলে তো একটার বেশি ডিসবার্সমেন্ট যাবে না, তখনই এটা ধরা পড়ছে। তিনি জানান, 2,500 টাকা করে দেয়া এই নগদ সহায়তা একটি নাম্বারে একবারই যাবে। সুতরাং একাধিকবার নাম্বার দেওয়া হলেও কেউ অনিয়ম করতে পারবে না।
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিটেক্ট হয়েছে যে এটা কারেকশন করা হচ্ছে, কারেকশন করে ঈদের আগে ডিসবার্সমেন্ট দিয়ে দিবে। যদি মোবাইল নাম্বার না থাকে তাহলে মোবাইল নাম্বার বাদ দিয়ে আমরা ন্যাশনাল আইডির উপর বেস করে আমরা কার্ড করব। ঈদের আগেই সংশোধিত 8 লাখ পরিবারের কাছে নগদ সহায়তা পৌঁছে যাবে বলেও জানান ত্রাণ প্রতিমন্ত্রী। মোশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন 10,000-এর বেশি মানুষের প্রতিদিন করোনা পরীক্ষা করার ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। শিগগিরই আরও 10 থেকে 15টি ল্যাব সংযুক্ত করা হবে বলেও জানান তিনি। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আনোয়ার খান মর্ডানে 200 শয্যার কোভিড হাসপাতাল উদ্বোধন করে তিনি একথা বলেন। এই উপজেলা, জেলায় এবং এই ডিভিশনাল শহরে এবং আমাদের এই সিটি কর্পোরেশনে সব জায়গায় আলাদা কোভিড হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে। 42টি ল্যাব কাজ করছে। আমরা আরও প্রায় 15-20টি ল্যাব সংযুক্ত করব এবং আমরা আশা করতেছি এই মাসের মধ্যেই আমাদের টেস্টের ক্যাপাসিটি আপনারা হয়তো লক্ষ্য করবেন যে 10,000-এর উপরে ইনশাল্লাহ আমরা নিয়ে যাওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে। করোনা আক্রান্তদের চিকিৎসায় চলতি সপ্তাহে যুক্ত হচ্ছে আরও 4,000 আইসোলেশন শয্যা। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বসুন্ধরা কনভেনশন সেন্টারে সর্ববৃহৎ 2,000 শয্যার অস্থায়ী কোভিড হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে কাল। এর বাইরে চালু হচ্ছে আরও 3টি চিকিৎসা কেন্দ্র। রোগী বাড়ার পূর্বাভাসের সঙ্গে এটিকে পর্যাপ্ত প্রস্তুতি বলে দাবি করছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্লেষকরা বলছেন, এসবের সুফল পেতে নিশ্চিত করতে হবে পর্যাপ্ত প্রশিক্ষিত লোকবল, স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ সুরক্ষা আর সঠিক ব্যবস্থাপনা। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। শুরুর দিকে নানা অব্যবস্থাপনার অভিযোগ থাকলেও এখনও পর্যন্ত কোভিড-19 শনাক্ত রোগীর বিপরীতে মিলছে পর্যাপ্ত আইসোলেশন সেবা। তবে দিন যত গড়াচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। দেশে করোনা ভাইরাসে 20,000-এর বেশি আক্রান্তের 58%ই রাজধানী ঢাকার। তাই রাজধানীতে চলতি মাসেই আরও 4,000 নতুন আইসোলেশন শয্যা চালু করতে যাচ্ছে সরকার। চীনের উহানের আদলে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে নির্মিত 2,000 শয্যার অস্থায়ী হাসপাতাল চালু হতে যাচ্ছে রোববার। কোভিড-19 চিকিৎসায় এছাড়াও হলি ফ্যামিলি হাসপাতালে 400 ও ধানমন্ডি আনোয়ার খান মডার্ন হাসপাতালে থাকছে 200 শয্যা। প্রস্তুত হচ্ছে মহাখালীর ডিএনসিসি মার্কেট আইসোলেশন সেন্টারে 1,500 শয্যা। এর বাইরেও ইউনিভার্সাল হাসপাতালে 100 শয্যা সহ আরও কয়েকটি বেসরকারি হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচনা চলছে। আগামী 7 থেকে 10 দিনের ভিতর পুরো 4,000 বেডি প্রায় রেডি হয়ে যাবে। সেই হিসাবে আমার মনে হয় যে প্রজেকশন দেওয়া আছে মে মাসে রোগী বাড়ার, সেই হিসাবে আমাদের প্রস্তুতি মোটামুটি ঠিক আছে। সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতালকে কোভিড চিকিৎসায় যুক্ত করার এই উদ্যোগকে ইতিবাচক বললেও বিশেষজ্ঞরা মনে করেন এর সুফল কতটা মিলবে তা নির্ভর করছে সুষ্ঠু ব্যবস্থাপনার উপর। তার মিনিমাম স্ট্যান্ডার্ডে যদি মেইনটেইন না হয় তাহলে একদিকে সেবাদানকারীরা যেরকম আক্রান্ত হবেন, পাশাপাশি করোনা রোগীদের যে ম্যানেজমেন্টটা সেটাও যদি মানসম্পন্ন না হয় তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলটা পাবো না। রাজধানীতে বর্তমানে 12টি হাসপাতালে কোভিড-19 আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংগ্রহ, নমুনা সংগ্রহ ও ফলাফল জানাতে ধীর গতিতে চরম ভোগান্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অবজারভেশন সেলে থাকা রোগীরা। শনাক্তের আগে আইসিইউ সুবিধা না পেয়ে ঘটছে একাধিক মৃত্যু। সেই সঙ্গে করোনার উপসর্গ না থাকলেও সব রোগীকে একই ওয়ার্ডে রাখায় সংক্রমণের আশঙ্কা করছেন রোগীর স্বজনরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 70 আরতিদেবের শ্বাসকষ্ট বাড়লে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। প্রথমে ভর্তি করা হয় 13 নম্বর মেডিসিন ওয়ার্ডে, পরে শ্বাসকষ্ট থাকায় রোগীকে স্থানান্তর করা হয় ফ্লু কর্নার ও বিশেষ অবজারভেশন সেলে। কিন্তু করোনা আক্রান্ত কিনা নমুনা পরীক্ষার আগেই মারা যান আরতিদেব। এই সময় ডাক্তার কিংবা নার্স কারো কোনো ধরনের সহায়তা না পাওয়ার অভিযোগ স্বজনদের। স্যাম্পল নিতে বলছে স্যাম্পল এখন কালেকশন শেষ। এটা বলে আমাদের রোগীকে তখন থেকে 10টা পর্যন্ত রেখেছে, কোনো অক্সিজেন ছাড়া, কোনো ছাড়া, কোনো নার্স আসে নাই, কোনো কিছুই আগে নাই, বললেও ওরা আসে না। অন্যদিকে আবু মুসা জ্বর ও শ্বাসকষ্টে ভুগতে থাকায় কোথাও ভর্তি করতে না পেরে নিয়ে আসা হয় চমেকে। বিশেষ অবজারভেশন সেলে রেখে নমুনা পরীক্ষা করা হলেও রিপোর্ট আসার আগেই মারা যান তিনি। আমার বাবাকে তার জান থাকা অবস্থায় একটা আইসিইউতে ঢুকাতে পারিনি। যদি ঢুকাইতে পারতাম হয়তো বা আমার আব্বু হয়তো বা আল্লাহ রাখলেও রাখতে পারতো। এদিকে নমুনা সংগ্রহ ও ফলাফল পেতে ধীরগতি, স্বাস্থ্যকর্মীদের অবহেলায় ক্ষোভ প্রকাশ করেন রোগীর স্বজনরা। ডাক্তার বলছে নার্সের কথা, নার্সকে বলতেছি, নার্স বলতেছি ডাক্তারের কথা, কেউ কারো কথা শুনতেছে না। আজকে আমরা হয়রানি হচ্ছি। করোনা চিকিৎসার জন্য চমে
চমেক বিশেষায়িত হাসপাতাল না হওয়ার কারণে করোনা আক্রান্ত রোগীদের আইসিইউ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান চমেক পরিচালক। আমরা কিন্তু করোনা ট্রিটমেন্টের জন্য ডেজিগনেটেড না। আমার হাসপাতালে আইসিইউ যেটা আছে সেটা সাধারণ পেশেন্টের জন্য যে আইসিইউ। করোনা রোগীকে ট্রিটমেন্ট করার ফ্যাসিলিটির জন্য মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আমি এখনো পাইনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনায় ঘরবন্দি জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতায় শিথিলতার সুযোগে রাজধানীতে বেড়েছে মশার উৎপাত। উত্তর সিটির 10 দিনের চিরুনি অভিযানের প্রথম দিন মশার অসংখ্য প্রজনন ক্ষেত্র ধ্বংস করা ও জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। কর্তৃপক্ষ বলছে, করোনা প্রাদুর্ভাবের মধ্যে ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর পরিষ্কার রাখতে হবে বাসিন্দাদেরই। করোনা হটস্পট মিরপুরের পাইকপাড়া এলাকার নির্মাণাধীন ভবনে গড়ে উঠেছে মশার আবাস। শনিবার ঢাকা উত্তরের 5টি অঞ্চলে একযোগে শুরু হয় এডিস বিরোধী বিশেষ চিরুনি অভিযানে আবাসিক ভবনের আশপাশের পরিত্যক্ত জায়গায় খোঁজ মেলে মশার উর্বর প্রজনন ক্ষেত্র। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও বাসিন্দারা দুষলেন করোনার ঘরবন্দি জীবনকে। পরিবেশটা আসলে কাদের কাছে বলবো, যাদের কাছে বলবো তারা তো আসলে এই সিচুয়েশনে কেউ তো আর বাইরে বেরোতে, আমি তো আজ 15-20 দিন ঘরের মধ্যে এখানেই। লকডাউন ছিল সর্বত্রই, প্রায় আশেপাশে সব জায়গায়, সে কারণে মানুষ ঘর থেকে বেরো হয় নাই, আর এই জঙ্গলগুলি তাদের চোখ এড়িয়ে গেছে। এখন এই জঙ্গলগুলি আমরা পরিষ্কার করছি, সাদা পানি, পরিষ্কার পানি যেন কোথাও নাও থাকে, আমরা তার ব্যবস্থা করছি। আমি এই বাড়িটাতে এর আগেও একবার আসছিলাম 10-15 দিন আগে, তখনও কিন্তু একই অবস্থা দেখে গেছি। এখন আবার আসলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তাদের কোনো পরিবর্তন হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসের পাশাপাশি সতর্ক করা হয় বাসিন্দাদের। করোনা থেকে যেরকম সচেতন থাকতে হবে, ডেঙ্গু থেকে সচেতন থাকতে হবে। ডেঙ্গু থেকে সচেতন থাকার প্রথম হাতিয়ার হচ্ছে আপনার নিজের ঘর পরিষ্কার রাখা। নিজের ঘর, নিজের আঙিনা পরিষ্কার রাখলে, কারণ আমরা জানি এই এডিস মশা 400 মিটারে বেশি যেতে পারে না। তার মানে কি আপনার 400 মিটার পরিষ্কার থাকলে আপনি মোটামুটি সেফ থাকছেন। উত্তর সিটিতে একযোগে চলছে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানও, যা শুরু হয় গত 10 মে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি ও গদবাঁধা নিয়মের কারণে মশা মারার কার্যক্রম বারবার ব্যর্থ হয়েছে। এবার বিশ্বের সফল দেশগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন করে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবার দুপুরে মেয়র পদে দায়িত্ব গ্রহণ পরবর্তী অনলাইন ব্রিফিংয়ে তিনি কথা বলেন। মশক নিধনের আপনারা জানেন যে চিরাচরিত যেভাবে কার্যক্রম, গদবাঁধার যে কার্যক্রম আগে হয়েছে, তাতে আমরা কোনো ঢাকাবাসী কোনো সুফল পাই। সুতরাং এটা পুরোটাই ঢেলে সাজাতে হবে। অন্যান্য দেশে যেখানে তারা সফল হয়েছে, সেখানে তারা যেভাবে কার্যক্রম নিয়েছে, আমরা সেগুলো আমরা গ্রহণ করব। দুর্নীতির কারণে আমরা অনেকাংশে সফলতা পাই না, তো সেখানে অবশ্যই দুর্নীতিকে রোধ করার জন্য প্রথমতেই আমাদেরকে কার্যক্রম হাতে নিতে হবে। গ্রাম থেকে সারা দেশে কৃষক পাঠিয়ে যেমন ধান কাটা গেছে, তেমনি মৌসুমি ফলও পৌঁছে দেওয়া হবে ক্রেতাদের কাছে। এজন্য অনলাইন প্ল্যাটফর্ম তৈরি, ফার্মার্স মার্কেট চালুর পাশাপাশি সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। শনিবার এ উপলক্ষে মাঠ পর্যায়ের চাষি থেকে শুরু করে সংসদীয় স্থায়ী কমিটি পর্যন্ত বিভিন্ন স্তরের শতাধিক মানুষকে নিয়ে অনলাইনে বৈঠক করেছেন কৃষি মন্ত্রণালয়। চলছে মধুমাস। বাগান থেকে বাজারে এখন মৌসুমী ফলের দাপট থাকার কথা, কিন্তু করোনার কারণে চাষি থেকে ভোক্তা সবাই রয়েছেন আতঙ্কে। বাজার এড়িয়ে চলছেন ভোক্তারা, আর দাম পাওয়া নিয়ে চিন্তার ভাঁজ চাষির কপালে। এই অবস্থায় কৃষি মন্ত্রণালয় শনিবার প্রায় 3.5 ঘন্টা বৈঠক করে অনলাইনে। যুক্ত ছিলেন প্রান্তিক চাষি, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও জেলার প্রশাসকগণ। আমাদের পরিবহন, আমাদের কৃষি পণ্য কিন্তু নিতে চায় না, ট্রাক না, বিভিন্ন ঝামেলায়। তারপরে আমি মনে করি যে স্যার, আমরা মনে করি যে আমাদের যে টোল আছে, যে যমুনা সেতু, সেখানে যদি 50% লেস করা যায়, তাহলে এই মুহূর্তে কিন্তু আমার কৃষকের পণ্য কিন্তু ট্রাকের আলাদা নিতে চাবে। আইসিটি প্রতিমন্ত্রী জানান, 3-4 দিনের মধ্যে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির কাজ করছেন তারা। 3-4 দিনের মধ্যেই এই প্রযুক্তি নির্ভর একটা ফুড সাপ্লাই চেইন ম্যানেজ করে আমরা লিচু এবং আমের সঠিক বাজারজাত এবং সঠিক মূল্য, ন্যায্য মূল্য প্রদানের মধ্য দিয়ে আমরা এই মধু মাসের যেই আমাদের যে সংকটটা আছে, এটা আমরা দূরীভূত করতে পারবো। বৈঠকে উঠে আসে নানা ধরনের পরামর্শ, সিদ্ধান্ত। গাড়িগুলো ফেরত যাওয়ার সময় তারা ট্রাকগুলো খালি যায়, যদি ট্রাক খালি যায় সেই ক্ষেত্রে আমরা যাতে
ট্রাকের ভাড়া কমিয়ে দিতে পারি এবং এই ব্যাপারে উচ্চ পর্যায়ে অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ মহলে আলোচনা করে আমরা দেখব অর্ধেক বা একটা পরিমাণ দিতে পারি কিনা, এখানে ছাড় দিতে পারি কিনা। করোনার কারণে যাতে চাষি ক্ষতিগ্রস্ত না হন সেজন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানায় মন্ত্রণালয়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাতক্ষীরার বাজারে পাকা আম উঠতে শুরু করলেও করোনার প্রভাবে ক্রেতা নেই, দামও কম। এতে দুশ্চিন্তায় বাগান মালিক ও ব্যবসায়ীরা। রপ্তানি বন্ধ থাকায় বিষমুক্ত আম উৎপাদনকারী বাগান মালিকরা পড়েছেন চরম বিপাকে। জেলার বাইরে বিক্রি ও পরিবহনের ব্যবস্থার আশ্বাস কৃষি বিভাগের। সাতক্ষীরা সদর, তালা, কালারোয়া, দেবহাটা উপজেলায় সর্বাধিক আমের বাগান রয়েছে। এর মধ্যে 100 হেক্টর জমিতে রপ্তানিযোগ্য বিষমুক্ত নিরাপদ আম চাষ করা হয়েছে। এবার পর্যাপ্ত মুকুল আসলেও আশানুরূপ ফলন হয়নি। বিদেশে রপ্তানির কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হচ্ছে না। পাশাপাশি উৎপাদিত আমের দরও কমে গেছে। এ অবস্থায় চরম দুশ্চিন্তায় বাগান মালিকরা। করোনার কারণে গাড়িগুলো বন্ধ থাকার কারণে মাল পাঠাতে পারছেন না। যদি এই অবস্থা চলে থাকে আমাদের বাগান থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে না। সঠিকটা দাম যদি না পাই তাহলে দেখা যাচ্ছে আমাদের বিরাট ক্ষতিগ্রস্ত। তবে আম বাগান মালিকদের আতঙ্কের কথা স্বীকার করে কৃষি কর্মকর্তা জানান, জেলার বাইরে আম পাঠাতে পরিবহনের ব্যবস্থা করবে প্রশাসন। জেলার বাইরে যদি কোনো আম ব্যবসায়ী অথবা আম চাষি পরিবহনের মাধ্যমে আম পাঠাতে চায় বা বাজারজাত করতে চায়, সেক্ষেত্রে আমরা প্রশাসনিকভাবে সর্বাত্মক সহযোগিতা করব। জেলার 4000 হেক্টর জমিতে 5000-এর বেশি বাগানে এবার 40,000 মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। সময় সংবাদ, সাতক্ষীরা। চট্টগ্রামে শনিবার দ্বিতীয়বারের মতো বসল সেনাবাহিনীর 1 মিনিটের বাজার। নগরের আগ্রাবাদ এলাকার 1200 মানুষকে দেয়া হয় চাল, আলু সহ সবজি সহায়তা। ঈদ সামনে রেখে দুদিনের ঈদ বাজার বসানোর পরিকল্পনা করছে সেনাবাহিনী। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 70 সকিনা খাতুনের হুইল চেয়ার টেনে নিয়ে চলছেন সেনা সদস্যরা। এভাবে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়া মানুষদের নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে সেনাবাহিনী। এরই অংশ হিসেবে শনিবার সকালে নগরীর আগ্রাবাদ এলাকার 1200 মানুষকে দেওয়া হয় চাল সহ সবজি সহযোগিতা। আমরা দুটা 1 মিনিটের ঈদ বাজার সেবা চালু করব। একটা দরিদ্র পরিবার ঈদের দিন সকালবেলা বাবা মা নতুন জামা কাপড় পরে বাচ্চাদেরকে নিয়ে ভালোভাবে একটা উন্নত মানের খাবার যাতে তারা পরিবারের সাথে খেতে পারে। আগে শুধু সাধারণ মানুষদের ত্রাণ সহায়তা হিসেবে চাল দেওয়া হতো, কিন্তু এখন চালের পাশাপাশি আলু, লতি, ঢেঁড়স, করলাও দেওয়া হচ্ছে। বাদ যাচ্ছে না মাছ কিংবা সাবানও। টিটাওয়ালা দিছে, চাউল দিছে, সাবান দিছে, মাছ দিছে। দুঃসময় এখন আমাদের চলার অনেক কষ্ট, এই সময়টা পাই আমরা অনেক খুশি হয়েছি। কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের আগেই ডাটাবেস তৈরি করে সেনাবাহিনীর এই ইউনিট। শহরের বিভিন্ন দূরবর্তী প্রান্তিক চাষিদের কাছ থেকে আমরা এই বাজারসমূহ ন্যায্য মূল্যে সংগ্রহ করছি। আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় এখানে পরিবহন করে বিনামূল্যে এই 1 মিনিটের বাজার কার্যক্রমগুলো পরিচালনা করছি। গত 13 মে ব্যতিক্রমী এই বাজারের কার্যক্রম শুরু করে সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। 21 এবং 23 মে বসানো হবে ঈদ বাজার, যেখানে অসহায় মানুষের হাতে ঈদের আনন্দ উদযাপনের জন্য তুলে দেওয়া হবে কাপড় সহ আনুষঙ্গিক জিনিসপত্র। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কোভিড-19-এর আঘাতে বিপর্যস্ত অভিবাসন খাত। নতুন করে প্রবাস যাত্রা যেমন থমকে গেছে, তেমনি কাজ হারিয়ে ফিরতে হচ্ছে লাখো প্রবাসীকে, যার প্রভাব পড়েছে প্রবাসী আয় ও তাদের উপর নির্ভরশীল অসংখ্য মানুষের জীবনযাত্রায়। মোশাহিদ রনির রিপোর্ট। করোনা ভাইরাসের সঙ্গে লড়ছে বিশ্ব। কোটি প্রবাসীর কাছে এ লড়াই কেবল রোগের বিরুদ্ধে নয়, তারা লড়ছেন জীবিকা বাঁচাতে, স্বজনদের অন্ন জোগাতে। কোভিড-19-এর প্রকোপে বিশ্বের নানা দেশে থাকা প্রবাসীদের অন্তত 50% কাজ হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে হাঁটছেন। 2 লাখের বেশি প্রবাসী ছুটিতে এসে আর ফেরত যেতে পারেনি। কোম্পানি জানিয়ে দিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশেই থাকতে হবে। চেয়েছিলাম সিঙ্গাপুর আরো কয়েকটা বছর থেকে আমার নিজের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য। আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার মধ্যে বর্তমানে কেউ নেই। বিশেষজ্ঞরা বলছেন অক্টোবরের মধ্যে বিশ্বের অনেক দেশই করোনার প্রাদুর্ভাব কাটিয়ে উঠবে। তখন তারা জনশক্তি আমদানি করবে। তবে বাংলাদেশ করোনা মুক্ত না হলে সেই সম্ভাবনা কাজে লাগানো কঠিন হবে। লকডাউনের কারণে সেই দেশেও তারা বন্দী অবস্থার মতো আছেন অনেকটা, এবং তারা বেতনও ঠিকমতো পাচ্ছে না। স্বপ্ন ভরা চোখ আর সামর্থ্যের সবটুকু দিয়ে বিদেশে পাড়ি দেওয়া মানুষগুলোর অনেকেরই এখন চোখ ভরা শূন্যতা।
নিজের আর আপনজনদের নিরাপদ ভবিষ্যৎ গড়ার বিপরীতে এখন অনিশ্চয়তার চোখ রাঙানি। কাজ হারিয়ে দেশে ফেরাদের পুনর্বাসনে 200 কোটি টাকার ফান্ড গঠনের কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। দেশে আসলে প্রবাসীরা কিভাবে তারা অর্থকরীভাবে কাজে লাগতে পারেন, তাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন, সেই জন্য তাদের একটি লোন দেওয়া হবে। এ সময় অভিবাসীদের ফেরত পাঠানোকে আন্তর্জাতিক শিষ্টাচারের লঙ্ঘন বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ সরকারের এখন উচিত জরুরি ভিত্তিতে বিভিন্ন বহুপাক্ষিক ফোরামগুলোকে এই ইস্যুটা তুলে ধরা। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। মুশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। সামনেই ঈদ উল ফিতর, কিন্তু করোনা দুর্যোগে স্থবির রাজশাহীর রেশম বস্ত্রের বাজার। এরই মধ্যে বন্ধ হয়েছে একাধিক কারখানা। অবিক্রিত পণ্যে আটকে আছে ব্যবসায়ীদের মূলধন। ঐতিহ্যবাহী এ খাতকে বাঁচাতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর পাশাপাশি রেশম বোর্ডকে উদ্যোগী হওয়ার আহ্বান ব্যবসায়ী সংগঠনগুলোর। হাবিবুর রহমান পাপ্পুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। নেই খটখট শব্দ, চিরচেনা কোলাহল আর ব্যস্ততার হাকডাক। করোনা থাবায় নিশ্চুপ রেশম কারখানা, নীরব তার চারপাশ। একই চিত্র বিপণন কেন্দ্রগুলোতেও। ঈদ বাজারের কেনাকাটার সেই ব্যস্ততার লেশমাত্র নেই। হইচই ছাপিয়ে নীরবতা করোনা সতর্কতায়। গেল ঈদেও রেশমের বিপণন কেন্দ্রগুলোতে প্রতিদিনের গড় বিক্রি ছিল 10 থেকে 15 লাখ টাকা। এবার সে বেচাকেনা শূন্যের কোঠায়। সকাল ধরেন আপনার 10টার দিকে খুলতেছি, 11টার পরে 2-1জন আসতেছে, আবার বিকাল 5টার মধ্যে সব পুরা রাস্তা টাস্তা একদম সবকিছুই ফাঁকা। যাদের পার্সোনাল গাড়ি আছে তারাই শুধু একটু টুকটাক আসছে, আর এই তো চুপচাপ বসে আছি সারাদিন। পহেলা বৈশাখ আর ঈদ বাজারকে সামনে রেখে কারখানা মালিকরা ফেব্রুয়ারি মাস থেকে শুরু করেছিলেন রেশম বস্ত্র উৎপাদন। বড় এ দুটি উৎসব ঘিরে পণ্য মজুত করেছিলেন ব্যবসায়ীরা, কিন্তু করোনায় ক্রেতা সংকটে সেসব পণ্য অবিক্রিত থাকায় আটকে গেছে মূলধন। বৃদ্ধি পেয়েছে আনুষঙ্গিক ব্যয়, এতে শঙ্কিত তারা। রমজানেও প্রায় 2-2.5 কোটি টাকার মতো আমাদের ব্যবসায়িক লস হবে বলে আমরা মনে করতেছি। ফ্যাক্টরি বন্ধ, প্রোডাকশন বন্ধ এবং প্লাস শোরুমগুলো বন্ধ। এক্ষেত্রে অবশ্যই বড় একটা ক্ষতির সম্মুখীন আমি হচ্ছি। রেশম ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যাংক ঋণের সুদের হার কমানোর পাশাপাশি রেশম বোর্ড সরকারি ও বেসরকারি খাতে সুতার উৎপাদন বৃদ্ধি করলে রোধ করা সম্ভব হবে এ খাতের বিপর্যয়। ব্যাংক সেক্টর থেকে স্বল্প সুদে বা বিনা সুদে যদি সহযোগিতা করে তাহলে রেশম উদ্যোক্তার সৃষ্টি হবে এবং রেশমের সুতা উৎপাদন হলে রেশম এমনি এগিয়ে যাবে। রাজশাহী বিসিক শিল্পনগরী সহ এ অঞ্চলে 1.5 শতাধিক রেশম কারখানা ও বিপণন কেন্দ্রে ঈদ মৌসুমে বাণিজ্য হয় 8 থেকে 10 কোটি টাকা। এর সাথে জড়িত রয়েছে 30,000-এর বেশি কর্মী। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় আরও 16 জনের মৃত্যু, সবাই পুরুষ। শনাক্ত আরও 930, সুস্থ 235। ঢাকা মেডিকেলে করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি শুরু। দৈনিক 10,000-এর বেশি করোনা পরীক্ষার ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এ সপ্তাহেই ঢাকায় যুক্ত হচ্ছে আরও 4,000 আইসোলেশন শয্যা। করোনায় নগদ 2,500 টাকার সরকারি সহায়তার তালিকায় একই মোবাইল নম্বর একাধিকবার থাকায় 8 লাখ নম্বর বাতিল। পুনরায় হচ্ছে তালিকা, জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। ধান কাটায় শ্রমিক পাঠানোর মতো মৌসুমি ফল ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার প্রস্তুতি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মও। প্রান্তিক কৃষকের সঙ্গে কৃষিমন্ত্রীর বৈঠক। এবং করোনার ছুটিতে পরিচ্ছন্নতা কাজে শিথিলতায় বেড়েছে মশার উৎপাত। ঢাকা উত্তরে চিরুনি অভিযান শুরু। দক্ষিণে দায়িত্ব নিয়ে তাপস বললেন, নতুন করে শুরু হবে কাজ। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।